মুভির শুরুতেই আমরা সারা এবং জন নামের দুজন হাজব্যান্ড ওয়াইফকে দেখতে পাই। জন বেশিরভাগ সময় তার কাজে ব্যস্ত থাকতো, আর এদিকে সারা প্রেগনেন্ট ছিল। একদিন খুব বেশি শরীর খারাপ হওয়ায় সারা জনকে কল করতে থাকে, কিন্তু জন তার একটা কলও রিসিভ করতে পারে না। বাড়িতে ফিরে সে সবচেয়ে শকিং নিউজ জানতে পারে যে সারার গর্ভে থাকা বাচ্চাটা মারা গেছে। এই ঘটনার পর সারা অনেক ভেঙে পড়ে। সে সব সময় মন খারাপ করে থাকতো, ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিল। তাকে এই অবস্থা থেকে বের করে আনার জন্য জন একটা নতুন সিদ্ধান্ত নেয়। সে ডিসাইড করে তারা দুজন নতুন বাসা নেবে, এতে করে সারাও কিছুটা সুস্থ হবে। আইডিয়াটা সারাও পছন্দ করে। তারা অনলাইনে বাসা খুঁজতে থাকে এবং কিছু কিছু জায়গায় নিজেরাও গিয়ে দেখে আসে, কিন্তু 2-1 মাসেও তারা তাদের পছন্দ মতো কোনো বাসা খুঁজে পায় না। আর এখন তাদের এই আইডিয়াটা বেকার ছিল বলে মনে হয়। তারা বাসা নেওয়ার সিদ্ধান্তটা বাদই দিয়ে দিচ্ছিল। তখনই একটা মহিলা তার একটা বন্ধুর ব্যাপারে বলে, যার একটা বড় বাসা ছিল, আর সে বাসাটা বিক্রি করতে চাইছিল। সারা এবং জন ওই মহিলার দেওয়া ঠিকানায় গিয়ে দেখতে পায় সেটা একটা বিশাল বড় মহল ছিল। জায়গাটা অনেক শুনশান ও নির্জন ছিল। প্রথমে তাদের কাছে বাড়িটা অনেক ভূতেরে মনে হলেও ভেতরে গিয়ে তারা দেখতে পায় এটা শুধু একটা বাসা নয়, এটা অনেক সুন্দর একটা মহল ছিল। ভেতরে গিয়েই তারা এই বাড়ির মালিক মিস্টার এমির সাথে দেখা করে। মিস্টার এমি তাদেরকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তখন তিনি বলেন এই বাড়িটা 1980 সালে বানানো শুরু হয়েছিল, আর এটার কাজ শেষ করতে প্রায় 20 বছর লেগেছিল। আর এই বাড়িতে থাকা সবকিছুই তার এই কথার সত্যতা প্রমাণ করছিল। সারার কাছে এই বাড়িটা তার স্বপ্নের বাড়ির মতো মনে হচ্ছিল। এই বাড়িতে তাদের প্রয়োজনীয় সবকিছুই ছিল। এমি তাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছিল। এমি তাদের জিজ্ঞেস করে, আপনারা এমন নির্জন এলাকায় বাসা খুঁজছেন কেন? তখন সারা বলে, আমাদের জীবনে অনেক দুঃসময় কেটেছে, আর এখন আমরা সবকিছুর বাইরে এসে একটা নতুন জীবন শুরু করতে চাই, একদম নিরিবিলিতে। এটা শুনে এমি বলে, ঠিক আছে, আপনারা 2-3 দিন এই বাসায় থেকে দেখুন, এরপর আমরা এই বাসার দাম নিয়ে কথা বলবো। এটা শুনে তারা ভীষণ খুশি হয়ে যায়, আর এখানে থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়। এমি এই বাসায় থাকার জন্য তাদের শুধু একটাই নির্দেশনা দেয় যে কোনো পরিস্থিতিতে তোমরা কখনোই বেসমেন্টের দরজা খুলবে না। সারা এবং জন রাতটা সেখানেই কাটায় এবং সকালে তারা এমিকে বিদায় দেওয়ার জন্য দেখা করতে গেলে দেখতে পায় এমি সেখানে ছিলই না। তারা শুধুমাত্র একটা চিঠি দেখতে পায়, যেটা এমি রেখে গিয়েছিল। সেখানে লেখা ছিল এমি তাদেরকে এই বাসাটা গিফট করেছে। এটা দেখে তারা দুজনে ভীষণ অবাক হয়ে যায়। কেউ কেন তার এত বড় একটা বাড়িটা গিফট করবে, তাও আবার যাকে সে চেনেই না। এমি শুধুমাত্র একটাই শর্ত দিয়েছিল যে কোনো অবস্থাতেই বেসমেন্টের দরজা খোলা যাবে না। জন বিশ্বাসই করতে পারে না। সে বলে হয়তো তাদের সাথে কেউ মজা করছে, অথবা এই বেসমেন্টের অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে, যার কারণে পরবর্তীতে তারাও ফেঁসে যেতে পারে। এরপর সেখানে সেই মহিলাটি আসে যিনি তাদেরকে এই বাড়ির খোঁজ দিয়েছিল। তিনি এই বাড়ির মালিকানার কাগজপত্র নিয়ে আসে। জন তখনও দ্বিধায় ছিল সে এই বাড়িটা নেবে কিনা। তখন সারা তাকে বোঝায়, এই বাড়িতে সব কিছু রয়েছে। আমরা যদি নতুন বাসা কিনি তাহলে তার মেরামত বাবদ অনেক টাকা খরচ হয়ে যাবে, আর এখানে কোনো খরচই করতে হবে না। তার এসব কথা শুনে জন বাড়িটা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা এই বাড়িতে শিফট হয় এবং কিছুদিন খুব আনন্দেই কাটায়। কিছুদিন পর তারা এই বাড়িতে একটা ওয়েলকাম পার্টির আয়োজন করে। এই পার্টিতে লিসা নামের একটা মেয়েও এসেছিল, আর আমরা জানতে পারি লিসা জনের এক্স গার্লফ্রেন্ড ছিল। তার সাথে বিয়ের পরেও জনের অ্যাফেয়ার ছিল, কিন্তু যেদিন জনের বাচ্চা মারা গেছে সেদিন থেকেই সে লিসার সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। আর এখন লিসাকে পার্টিতে দেখে জন ভীষণ ঘাবড়ে যায়। সে ভয় পাচ্ছিল যে তার ওয়াইফ লিসার ব্যাপারে জেনে না যায়। সে লিসাকে আলাদা একটা জায়গায় ডাকে এবং জিজ্ঞেস করে, তোমার এখানে আসার উদ্দেশ্য কি? তখন লিসা বলে, আমার আলাদা কোনো উদ্দেশ্য নেই, এখানে আমার একটা ফ্রেন্ড আমাকে ইনভাইট করেছে। জন লিসাকে আরও কিছু বলতে যাবে, তখনই জন বাইরে থেকে সারার আওয়াজ পায়। তার কণ্ঠ ভীত মনে হচ্ছিল। সে তাড়াতাড়ি বাইরে আসে এবং দেখতে পায় বাইরে থেকে একটা অচেনা লোক হাতে একটা পেট্রোলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটি এই বাড়িটি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল। সে বলছিল ভালোই ভালোই বাড়িটি খালি করে দিতে, তা না হলে সে বাড়িটি জ্বালিয়ে দেবে। এটা দেখে জন ভীষণ ভয় পেয়ে যায়। যাই হোক, সেদিনের মতো লোকটা সেখান থেকে চলে যায়। পরদিন সকালে জন অফিসে গেলে জানতে পারে লিসা তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য জনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে অভিযোগ করেছে, আর এই কারণে জনকে তার অফিস থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর এই ব্যাপারে তদন্ত করার কথাও জানিয়েছে। জন এসব নিয়ে অনেক হতাশ আর চিন্তিত ছিল। সে সারাকেও কিছু শেয়ার করতে পারছিল না, কেননা সে ভয় পায় যে সারা লিসার ব্যাপারে কিছু জেনে না যায়। এমন বিহেভ করছিল যেন কিছুই হয়নি, সবকিছু স্বাভাবিক রয়েছে।
জন বাসায় একাকী সময় কাটাতে কাটাতে তার নজর পড়ে সেই বেসমেন্টের দরজার দিকে, যেটা এমি খুলতে একদমই নিষেধ করেছিল। সে দরজাটার সামনে যায় এবং ভাবতে থাকে কি এমন আছে এই বেসমেন্টে যেটা দেখা যাবে না। জন দরজাটা একটা বড় রড দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই খুলতে পারে না। জন সিদ্ধান্ত নেয় সে এই বাড়ির স্ট্রাকচার ডিজাইন দেখবে, তাহলে হয়তো সে এই বেসমেন্টের রহস্য জানতে পারবে। জন এই বাড়িটা যে কোম্পানি বানিয়েছে তার অফিসে যায় বাড়ির ডিজাইন নেওয়ার জন্য। সেই কোম্পানি থেকে জনকে বলা হয় যে এই বাড়িতে যারা থাকতে আসে তাদের সবাই আগেও অনেকবার বাড়িটার ডিজাইন চেয়েছিল, কিন্তু আপনি প্রথম যে কিনা নিজে ডিজাইনটা নিতে এসেছেন। লোকটি আরও বলে এই বাড়ির মালিক মিস্টার এমি 20 বছর আগে এই বাড়িতে থাকতো, কিন্তু হঠাৎ তার ওয়াইফ তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়, যার কারণ কেউ জানে না। এখন জনের কৌতূহল আরও বেড়ে যায়। সে মনে করে এই বাড়ির বেসমেন্টে নিশ্চয়ই এই ফ্যামিলির কোনো রহস্য লুকিয়ে আছে। সে বেসমেন্টের ভেতরে কি আছে তা জানার জন্য মরিয়া হয়ে ওঠে। জন বাসায় এসে বাড়িটার ডিজাইন দেখে, যেটা দেখতে বেশ স্বাভাবিকই মনে হচ্ছিল। সে ডিজাইন থেকে জানতে পারে সিঁড়ির নিচে একটি গোপন রাস্তা রয়েছে যেটা বেসমেন্টের দিকে নিয়ে যায়। জন সেই পথের অনুসন্ধান করতে থাকে। ড্রিলের সাহায্যে সে বেসমেন্টের দরজার একটা ছিদ্র করার চেষ্টা করে, যাতে সে দেখতে পারে ভেতরে কি রয়েছে। কিন্তু তখনই সারা বাড়িতে চলে আসায় সে বাইরে বেরিয়ে আসে। জন সারাকে এই ব্যাপারে কিছুই জানায় না, কিন্তু জনের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল লিসা। পরদিন জন লিসার সাথে দেখা করার জন্য একটা পার্কিং সাইটে যায়। সে লিসাকে রিকোয়েস্ট করে যে দয়া করে তুমি আমার পিছু ছেড়ে দাও, আমি আমার স্ত্রীকে নিয়ে সুখে জীবন কাটাতে চাই। কিন্তু লিসা অনেক জেলাস ছিল। সে বলে যে বাড়িতে তোমার স্ত্রী রয়েছে সেই বাড়িতে আমার থাকার কথা ছিল, কিন্তু জন বলে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি তোমার জন্য আমার স্ত্রীকে ছেড়ে যেতে পারবো না। তখন লিসা বলে তাহলে তুমি আমাকে মিথ্যে প্রতিশ্রুতি কেন দিয়েছিলে? তুমি বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে, এখনো সময় আছে, তুমি তোমার ওয়াইফকে সব বলে দাও যেন সে তোমাকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু জন কিছুতেই রাজি হয় না। সে বলে আমি সারাকেই ভালোবাসি। তখন লিসা বলে তাহলে আমি তোমার ওয়াইফকে সব বলে দেব। তখন জন তাকে হুমকি দেয় যে এমনটা করলে সে তাকে মেরে ফেলবে। এটা বলে জন বাড়ি চলে যায়। কিছুদিন পর জন বাইরে জগিং করতে বেরিয়েছিল। তখন সারার শরীর খারাপ লাগছিল। টেস্ট করার পর সারা জানতে পারে সে আবারও প্রেগনেন্ট। সেদিনই লিসাও তাদের বাড়িতে আসে। সারা বেডের নিচে তাদের বাড়ির নকশাটা খুঁজে পায়। সে বুঝতে পারে জন বেসমেন্টে ঢোকার রাস্তা খুঁজে পেয়েছে। সে নকশা অনুযায়ী সেই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করে। তখন সে দেখতে পায় দরজায় একটা ছিদ্র করা, যেটা জন করেছে। এদিকে লিসা সারাকে সব বলার জন্য বাড়ির ভেতরে ঢুকে যায়। সে বাড়িতে ঢুকে কাউকেই দেখতে পায় না, কারণ সারা তখন বেসমেন্টে ছিল। লিসা সারাকে খুঁজতে খুঁজতে উপরের ঘরে চলে যায়। এখানে এসেই সে জানতে পারে যে সারা প্রেগনেন্ট। কিছুক্ষণ পর সারা বেসমেন্ট থেকে উপরে এসে দেখে দরজা খোলা রয়েছে, কারণ লিসা ততক্ষণে বেরিয়ে গিয়েছিল। এদিকে জন বাইরে থেকে বাড়িতে ফিরছিল। তখন সে দেখতে পায় লিসার গাড়ি তাদের বাড়ি থেকেই বের হচ্ছে। এটা দেখে জন ভীষণ ভয় পেয়ে যায়। সে ভাবে লিসা হয়তো তার ওয়াইফকে সবকিছু বলে দিয়েছে, তাই সে লিসার গাড়ির পিছু নেয়। কিন্তু গাড়ির গতি অনেক বেশি থাকার জন্য জন বেশি দূর ফলো করতে পারে না। গাড়িটা তার দৃষ্টিসীমার বাইরে চলে যায়। সন্ধ্যায় জন বাড়ি ফিরলে দেখতে পায় সারা চুপচাপ বসে আছে। সেভাবে হয়তো লিসা তাকে সবকিছু জানিয়ে দিয়েছে, কিন্তু সারা আসলে রেগেছিল, কারণ জন নিষেধ সত্ত্বেও ওই বেসমেন্টে ঢোকার চেষ্টা করেছিল। সারা জনকে কথা দিতে বলে যে তুমি আর কখনোই ওই বেসমেন্টে ঢোকার চেষ্টা করবে না। এরপর সারা জনকে তার প্রেগনেন্ট হওয়ার সুখবরটি দেয়। এটা শুনে জন ভীষণ খুশি হয়ে যায়। এরপর তারা দুজনে মিলে তাদের আসন্ন সন্তানের জন্য ঘর সাজাতে শুরু করে। পরদিন জনের কাছে তার অফিস থেকে কল আসে। তাকে জানানো হয় যে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তার সমাধান হয়ে গেছে, সে পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয়ে গেছে। এটা শুনে জন কিছুটা নিশ্চিত হয়। পরদিন জন অফিসে গেলে একজন এসে তাকে জানায় যে লিসা হঠাৎ নিখোঁজ হয়ে গেছে, কেউ জানে না যে সে কোথায় আছে, আর এজন্যই তার মামলাও ফিরিয়ে নেওয়া হয়েছে। আর তাই জন আবার তার চাকরিতে জয়েন করতে পারবে। জন বাড়িতে ফিরে তার ওয়াইফের সাথে তাদের বাচ্চার জন্য ঘর সাজাচ্ছিল। তখন দেয়াল থেকে একটা পেন্টিং সরালে সে দেখতে পায় দেয়ালের ভেতরে একটা গুলি আটকে আছে। এটা দেখে জন অনুমান করে হয়তো এই বাড়ির মালিক মিস্টার এমি 20 বছর আগে তার ওয়াইফ ও তার মেয়েকে মার্ডার করে সেই বেসমেন্টে লুকিয়ে রেখেছে, আর এ কারণেই হয়তো সে তাদেরকে ওই বেসমেন্টের ভেতরে যেতে নিষেধ করেছে। জন পুলিশকে কল করতে চায়, কিন্তু সারা তাকে বাধা দেয়। সে বলে যদি সত্যিই এমন কিছু ঘটেও থাকে তাহলে সেটা এমির সাথে সম্পর্কিত, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, তাই আমরা কিছুই করব না। জন সারার কথা মেনে নেয়। এরপর কয়েকদিন এভাবেই কেটে যায়। জন আবারও কাজে যেতে শুরু করেছিল। এরপর সারা দেখতে পায় টিভিতে লিসার নিখোঁজ হওয়ার নিউজটি দেখাচ্ছিল। সেখানে বলা হচ্ছিল
পুলিশ তার গাড়িটা একটা জঙ্গলের ভেতরে পেয়েছে, কিন্তু তার লাশ এখনও খুঁজে পাওয়া যায়নি। এটা শুনে সারা বেশ অবাক হয়। তার প্রতিবেশী বলে মেয়েটা জনের সাথে প্রায় দেখা করতে আসতো, কিন্তু কয়েকদিন হলো সে আর আসছে না। পরদিন জনের অফিসে পুলিশ আসে। তাদের ধারণা লিসা আত্মহত্যা করেছে। সন্ধ্যায় সারা জনকে বলে, আমি লিসার সম্পর্কে সবকিছু শুনেছি, এটা দুঃখজনক। কিন্তু রাতে সারা লুকিয়ে লুকিয়ে জনের ফোন ও ল্যাপটপ চেক করে দেখতে পায় লিসা জনের বিরুদ্ধে হয়রানির মামলা করেছিল। তবে সারা এই ব্যাপারে জনকে কিছুই বলে না। সে সত্যটা জেনেও তাদের সম্পর্ক নষ্ট করতে চাইছিল না। পরদিন তাদের বাড়িতে দুজন পুলিশ আসে। তারা জনকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে সময় তারা সারাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সারা বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শোনে। পুলিশ বলে, লিসা নিখোঁজ হওয়ার আগে ফোনে শেষবার আপনার সাথেই কথা বলেছে। জন তখন সব সত্যি সত্যি বলে দেয়। সে বলে যে অতীতে লিসার সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু লিসা এখনও আমার সাথে থাকতে চাচ্ছিল। আমি তাকে বারবার নিষেধ করলেও সে শুনতো না। আমি তার সাথে সেদিন দেখা করেছিলাম তাকে বোঝানোর জন্য, কিন্তু সে রাজি না হয়ে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল। পুলিশ তাকে জিজ্ঞেস করে, লিসার মৃত্যুর সময় আপনি কোথায় ছিলেন? তখনই সারা ভেতরে আসে এবং বলে যে জন সেই সময়ে তার সাথেই বাড়িতে ছিল। তার এই সাক্ষ্য শুনে পুলিশ সেখান থেকে চলে যায়। এরপর জন এবং সারার মাঝে ঝগড়া শুরু হয়। সারা বলে, যেদিন আমার বাচ্চা মারা গিয়েছিল তুমি তখন লিসার সাথে ছিলে, তাই না? আর এ কারণেই কল রিসিভ করনি। সারা ভীষণ কষ্ট পায়। রাতে জনের মনে পড়ে সেদিন রাতে ওই লোকটি বলেছিল যে এই বাড়ি তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। এখন জনের মনে হয় আসলেই তার জীবনে কোনো কিছুই ঠিকঠাক চলছে না। সে তখন জানতে পারে ওই বাড়ির আগের মালিক ছিল পল নামের একজনের, সেই ব্যক্তি যিনি পার্টির রাতে এসে জনকে হুমকি দিয়েছিল। জন লোকটির অ্যাড্রেস জোগাড় করে তার সাথে দেখা করতে যায়। পল তাকে সবকিছু খুলে বলে। সে বলে, এই বাড়ি আমার থেকে আমার পরিবারকে কেড়ে নিয়েছে, আমার সব কিছু শেষ হয়ে গেছে। সে জনকে সতর্ক করে দিয়ে বলে, তুমি যদি ওই বেসমেন্টের দরজা খোলো তাহলে তুমি তোমার ভেতরের সত্যটা জানতে পারবে। পল জনকে যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়ি থেকে চলে যেতে বলে, নয়তো সে তার সবকিছু হারাবে। জন বাড়িতে ফিরে গিয়ে সারাকে বলে, আমি জানতে চাই এই বেসমেন্টের ভেতরে কি আছে, আমি সত্যিটা জানতে চাই। এটা বলে সে বেসমেন্টের তালা ভাঙার জন্য এগিয়ে যায়। সে দরজা খুলতেই যাবে তখনই সারা তাকে মাথায় আঘাত করে। এতে জন অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে জন বলে, তুমি এমনটা কেন করলে? তখন সারা বলতে শুরু করে, সেদিন সারা যখন বেসমেন্ট থেকে বেরিয়ে উপরে এসেছিল তখন সে লিসাকে দেখেছিল। লিসা শুধু তার সাথে কথা বলে তাকে সবকিছু জানাতে এসেছিল, কিন্তু সারা বেশ রেগে যায়। সে একটা বন্দুক দিয়ে লিসাকে শুট করে দেয় এবং লিসা সেখানেই মারা যায়। আর এই কারণেই সেদিন দেওয়ালের মধ্যে গুলি পাওয়া গিয়েছিল। এরপর সারা লিসার বডিটাকে সেই বেসমেন্টে রেখে আসে। এটা শুনে জন বলে, আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত, তোমার জন্য একটা ভালো উকিল খুঁজতে হবে। তখন সারা জনের দিকে বন্দুক ধরে এবং বলে, তুমি যদি পুলিশকে বলে দাও তাহলে আমি তোমাকেও মেরে ফেলবো। পুলিশের সন্দেহ এমনিতেই তোমার উপরে রয়েছে। আমি বলবো তুমি লিসাকে মেরেছো, আর আমি জানতে পারাই তুমি আমাকেও মারতে চেয়েছিলে, তাই আমি নিজেকে বাঁচাতেই তোমাকে মেরেছি। তখন পুলিশ আমাকে সন্দেহ করবে না। সারা আরও বলে, আমি তোমার ভালোর জন্যই এসব করেছি, আমাদের সন্তান আসছে, তুমি কি চাও তার বাবা জেলে চলে যাক? এই কথা শুনে জন স্তব্ধ হয়ে যায়, আর সে সারার কথা মেনে নিতে বাধ্য হয়, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। কিছুদিন পর তাদের বাচ্চার জন্ম উপলক্ষে তারা একটা পার্টির আয়োজন করে। সবাই পার্টিতে আনন্দ করে, কিন্তু জনের চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে দুশ্চিন্তায় রয়েছে, সে খুশি নয়। এরপর দেখানো হয় তাদের কাছে এমি একটা চিঠি পাঠিয়েছে। সেখানে ওই বেসমেন্টের দরজাটার চাবিও ছিল। এমি লিখেছে, তোমাদের পরীক্ষা করা শেষ, তোমরা আমার শর্ত মেনে নিয়ে বেসমেন্টের দরজা খোলোনি, তাই এখন চাইলে তোমরা বেসমেন্টের দরজা খুলতে পারো। মুভি শেষে দেখানো হয় না যে বেসমেন্টের ভেতরে আসলে কি ছিল, আর এমি কেনই বা তাদের বেসমেন্টের দরজা না খোলার শর্ত দিয়েছিল। মুভিটা আমাদের কাছে একটা প্রশ্ন রেখে শেষ হয়, এখন জন এবং সারা কি ওই বেসমেন্টের দরজা খুলবে? কারণ তাদের রহস্য এখন ওই বেসমেন্টে বন্দী রয়েছে।